যে তুই ছেলে মানুষ হয়ে যেই বয়সে তুই মেয়েদেরকে প্রপোজ করবি সেই বয়সে তুই মেয়েদের সাথে যাই মাসিক নিয়ে কেন কথা বলবি, আমি ওইখানে গিয়ে কন্ডম কিনতে পারবো কিনা। আমার যে ক্লোজ ফ্রেন্ড তার রিয়াকশনটা ছিল এরকম যে আর কিছু খুঁজে পাসনি। আমরা এ পর্যায়ে আসছি প্রান্ত দাস, যুব স্বেচ্ছাসেবক দলিত। আমরা প্রান্তর কাছে জানতে চাই মাসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা একজন তরুণ হিসেবে পরিবার, বন্ধু, সমাজ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসলে আপনি পান। কারণ আমরা জানি যে যেহেতু আপনি একজন পুরুষ বা একজন যুব, এই ধরনের কাজগুলো কিশোরীরা বা যুবরাই কথা বলতে একটু দ্বিধাবোধ করে। সেক্ষেত্রে আপনি যেহেতু একজন পুরুষ, তো মাঝ পর্যায়ে যে এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, আপনি কি ধরনের আসলে প্রতিক্রিয়া পান। পাশাপাশি আমরা জানতে চাবো যে সেই প্রতিক্রিয়াগুলো আপনার মনের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলে কিনা, যদি না ফেলে তাহলে শক্তিশালী কোনো প্রতিক্রিয়া ফেলে কিনা, বা আপনি আসলে এই বিষয়গুলো কিভাবে দেখছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। তো শুরুতে আমি বলি যে আমি SR HR নিয়ে যখন কাজ করছি, সারা বাংলাদেশে অন্যান্য জায়গায় কাজ করা এবং আমি কাজ করছি দলিত এবং হরিজন জনগোষ্ঠী নিয়ে। তো দলিত এবং হরিজন জনগোষ্ঠীতে কাজ করাটার এক্সপিরিয়েন্স সবচেয়ে আলাদা এবং সবচেয়ে কষ্টকর। তো দলিতে আমি 8 বছর ধরে আছি ভলেন্টিয়ার হিসাবে। তো দলিত থেকে আমাকে যখন প্রথমে জানানো হয় যে SR HR নিয়ে আমাকে কাজ করতে হবে এবং আমি কিছুটা রিসার্চ করি, এরপর আমি মাত্র একটাই ইতিবাচক দিক পেয়েছি, সেটা হচ্ছে যে একটা নতুন ভালো উদ্যোগে আমি অবদান রাখতে পারবো। এছাড়া পরিবার থেকেও আমি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। তাছাড়া বন্ধু এবং সমাজের থেকে আমি কোনো ইতিবাচক প্রতিক্রিয়াই পাইনি। গল্পটা একটু শুরু থেকেই বলি। একদিন মানে আমাকে যখন দলিত থেকে জানানো হয় যে SR HR নিয়ে আপনার কাজ করা লাগবে ইউথ ভলেন্টিয়ার হিসাবে, তো আমি তখন রাজি হই এই কারণে যে আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ে 1 বছরের জন্য সায়েন্সের টিচার হিসাবে কাজ করেছিলাম এবং সেই অভিজ্ঞতা থেকে আমার বায়োলজি ক্লাস নেওয়ার অভিজ্ঞতা ছিল, যেখান থেকে আমি চিন্তা করছিলাম যে আমি করতে পারবো। এরপর যখন আমার কাজের সময় চলে আসলো, কাজের সময় আসার পরে আমি একদিন ছাদে বসে আছি আমার 2জন ক্লোজ ফ্রেন্ডের সাথে, এবং তখন আমি তাদেরকে মানে কথা বলতে বলতে এক পর্যায়ে বললাম যে ভাই, নতুন একটা প্রজেক্টে কাজ করব ভলেন্টিয়ার হিসাবে SR HR নিয়ে, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অ্যান্ড হেলথ অ্যান্ড রাইট নিয়ে। তখন আমার যে ক্লোজ ফ্রেন্ড তার রিয়াকশনটা ছিল এরকম যে আর কিছু খুঁজে পাসনি। তার কথাটা এরকম ছিল, আর কিছু খুঁজে পাসনি, যে তুই ছেলে মানুষ হয়ে যেই বয়সে তুই মেয়েদেরকে প্রপোজ করবি সেই বয়সে তুই মেয়েদের সাথে যাই মাসিক নিয়ে কেন কথা বলবি। তাদের কথা ছিল এরকম। তো তখন ওই দিন আর রাতে আর কি আমি একটু চিন্তা করতেছিলাম যে আসলে এটা কি সহজ হবে কি না, কারণ আমাদের সমাজটা আরও বেশি সেন্সিটিভ। তখন ওই দিন রাত্রে আমি 2টা জিনিস প্ল্যানিং করছিলাম, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আবার ফিজিক্সের, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছি, তো আমাদের এক্সপেরিমেন্ট করার একটা মেন্টালিটি আছে। তো পরের দিন আমি আমার একটা ক্লোজ ফ্রেন্ড মানে মেয়ে ফ্রেন্ড, তার কাছে জিজ্ঞাসা করলাম যে তোর মাসিক কতদিন পর পর হয়। তো সে আমারে সঠিকভাবে উত্তরটা দিল। এরপরে আমি আমার কলেজের একটা ফ্রেন্ডের কাছে আমি জিজ্ঞেস করলাম যে এই শোনো, তোমার মাসিক কতদিন পর পর হয় জানো? সে আমার সাথে টোটালি কথা বলে না, এখনো ওইভাবে কথা বলে না, দেখলে সরে যায়। এলাকার একটা দিদির কাছে আমি জিজ্ঞেস করলাম, আমার থেকে হয়তো বা 2 থেকে 3 বছর বয়সের বড়, যে দিদি মেয়েদের মাসিক কতদিন পর পর হয়? আমি যদিও জানতাম, এই ব্যবহার করে গুগল সার্চ করে আমি জানতাম, তারপর আমি জিজ্ঞেস করলে সে আমার কিছু অ্যান্সার দেয়নি। এবং পরের দিন যখন আমি জিজ্ঞেস করলাম আবার তার কাছে, সে বলল তুই তো 1 বছর আগেও এরকম ছিলি না, তুই এরকম চেঞ্জ হয়ে গেছিস কেন?
তো তারপরে আমি একটু হতাশ হয়েছি যে আসলে আমি এই কাজটা করব কিনা। তো ওই দিন রাত্রে আবার আমি একটা কঠিন ডিসিশন নিই যে আমি যদি SR HR নিয়ে সারা খুলনাতে কাজ করতে যাই, যেহেতু হরিজন জনগোষ্ঠীতে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, আমি জানি ওইখানে একটা সাধারণ কাজ করতে গেলেও অনেক প্রেশার হয়। তো যেখানে এই SR HR নিয়ে কাজ করতে হবে, তো সেখানে আমি রাত্রে ডিসিশন নিই যে আমাদের এলাকার একটা মানে সুপরিচিত ফার্মেসি আছে, তো আমি ওইখানে গিয়ে কন্ডম কিনতে পারবো কিনা। এটা আমি একটা মানে নিজে থেকে যে আমি কালকে যেয়ে এটা বলবো যে আমি বলতে পারি কিনা যে আমাকে এক প্যাকেট কন্ডম দেন। তো ওইখানে গিয়ে আসলে আমি যাইতে পারিনি ভয়ে যে আমার কি হবে বা সমাজে আমাকে কি বলবে, এটা আমি নিতে পারবো না। তো ওই দিন বিকালে আমি ডিসিশন নিই যে আমি এই কাজটা করবো না, SR HR নিয়ে এই কাজটা আমি ভলেন্টিয়ারশিপ করব না, আমি বাদ দিব। তো যখন আমি দলিতের হেড অফ প্রোগ্রামকে আমি হোয়াটসঅ্যাপে কল দিতে যাব, তখন ওই দলিতের সাথে যখন ভলেন্টিয়ার হিসাবে থাকি, তখন তাদের মেন্টরশিপে যখন আমি তাদের সাথে থাকি, তো দলিতের একটা কথা আছে যে দলিত চ্যালেঞ্জ পছন্দ করে, যে কাজে চ্যালেঞ্জ নেই সেই কাজে আসলে দলিত মজা পায় না বা কাজ হয় না। তো ওইখান থেকে আবার চিন্তা করলাম যে না, যতই চ্যালেঞ্জ হোক আমি কাজটা করব। সেখান থেকে কাজ শুরু করি এবং শুরুতে বাল্যবিবাহ ছাড়া আসলে অন্য কোনো কিছু নিয়ে কথা বলার সুযোগ হয়নি। প্রথম যে আলোচনা সভাটা ছিল সেখানে যখনই মাসিক স্বাস্থ্য নিয়ে কথা আসে তখন সবার মাথা নিচু হয়ে যায় এবং ছেলেরা টোটালি মানে মিটিং থেকে চলে যায়, এরকম একটা বিষয়, থাকতে চায় না, কথা বলতে চায় না। এবং মেয়েরা যদিও আমার পরিচিত ছিল, তাদেরকে যখন বলতাম যে না এই বিষয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন, তখন তারা বলতো যে এই বিষয়ে আমরা সব জানি, আমাদের নতুন কিছু করে জানানোর কিছু নাই। তো এইভাবে করে চলা শুরু হয় এবং তখন প্রথম দিন ব্যাক আসার পরে আমরা চিন্তা করি যে আসলে আমাদের যেহেতু আমি দায়িত্বটা নিয়েছি, তো দায়িত্বটা তো পালন করা আমার একটা নৈতিক দায়িত্ব। তাহলে আমি কিভাবে মেসেজগুলো ডেলিভার করব, বিশেষ করে হরিজন জনগোষ্ঠীতে এবং দলিতদের কিছু সেন্সিটিভ এরিয়া আছে সেই এরিয়াগুলোতে। তখন ওই একটা প্রসেস আছে গল্প করার প্রসেস, যে গল্পের মাধ্যমে জানানো। তখন নৈতিক কাজ করতে গিয়ে আমরা শুরু করলাম অনৈতিক কাজ, সেটা হচ্ছে মিথ্যা গল্প তৈরি করা, বাস্তববাদী মানে একদম বাস্তব উদাহরণ দিয়ে গল্প, কিন্তু মিথ্যা গল্প, এবং সেটা দিয়েই তাদের কাছে মেসেজটা ডেলিভার করা। এভাবেই কাজটা করে আসছি। থ্যাংক ইউ সো মাচ প্রান্তকে। কিছু প্যাথেটিক বিষয় ছিল, কিছু ইন্টারেস্টিং বিষয় ছিল। প্রান্তর গল্প আকারে যে স্টেটমেন্টগুলো দিলেন, তো আমি বলতে চাই যে আসলে যেহেতু এটা একটা সোশ্যাল ইস্যুজ বা সোশ্যাল একটা ট্রমা, একটা সোশ্যাল বিষয় যেটাকে আমরা খুব সেন্সিটিভলি নেই, যে আমরা সত্যি আমরা নারীরাই নারীদের সঙ্গে পিরিয়ড নিয়ে বা সেক্সুয়াল হেলথ নিয়ে, সেক্সুয়াল রাইটস নিয়ে, সেফ অ্যাব্রোশন নিয়ে কথা বলতে একটু দ্বিধা বোধ করি। সেক্ষেত্রে যদি প্রান্তর মতো একজন যুব, যে কিনা হয়তো প্রান্ত আনম্যারিডই হবে আমি যতটুকু জানি, একজন যুব নেতা যদি কমিউনিটি পর্যায়ে গিয়ে এই ধরনের কথা বলতে চায়, নানা রকম প্রতিবন্ধকতা আসবে, আসলে এটাই সিম্পল। আরেকটা বিষয় হাস্যকর ছিল আমার কাছে প্রান্তর স্টেটমেন্ট অনুযায়ী, যে সাডেনলি যদি আমরা আমাদের ফ্রেন্ডস অর হোয়াটএভার যে কাউকে এরকম প্রশ্ন করি যে এই তোর পিরিয়ড কতদিন পর পর হয়, আই থিঙ্ক টু মাচ ওয়ার টাইপ প্রশ্ন। কারণ হচ্ছে কি, আমরা যেহেতু জানি যে এটা একটু সোশ্যালি আমরা এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না, এবং প্রান্তর ফ্রেন্ডস যারা তারাও কিন্তু তাকে অ্যাকসেপ্ট করছে না, তাহলে গ্রহণ করছে না যে না হ্যাঁ তুমি এটা নিয়ে কাজ করতে পারো। আমার মনে হয় যে এই ধরনের যে ব্যারিয়ার্সগুলো আছে, আমাদের মনে হয় যে আমাদের ফ্রেন্ডসদের আগে সেন্সিটাইজ করা দরকার। হ্যাঁ, ফ্রেন্ডসদের সাথে আগে বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলা দরকার, এবং আমরা মাসিক ব্যবস্থাপনা নিয়ে তখনই কথা বলতে পারি আসলে সেরকম যদি একটা ইনভায়রনমেন্ট আমরা তৈরি করে নিতে পারি। লাইক আমি প্রান্তর সাথে মাসিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো, প্রান্ত এই বিষয়টা কিভাবে গ্রহণ করবে সেই বিষয়টাও আমাকে জানতে হবে, এবং সেইভাবে কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান আমাদের অ্যাপ্লাই করে কাজ করা উচিত। যে আমি এমনভাবে প্রশ্ন না করি যে প্রশ্নটা আমার বান্ধবীকে আসলে একটু বিড়ম্বনায় ফেলে দেয়। হ্যাঁ, তো প্রান্তর সেকেন্ড যে স্টেটমেন্টে ছিল যে গল্প আকারে আবার নতুন করে শুরু করা, দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। যে আসলে গল্পের মাধ্যমে যখন আমরা শুরু করেছিলাম নিশ্চয়ই আপনি পজিটিভ ফিডব্যাক পেয়েছিলাম। আবারও প্রান্ত দাস, যুব স্বেচ্ছাসেবক দলিত, আমরা দাদার কাছে ফিরে আসছি। আমরা প্রান্ত দাসের কাছে শেষ প্রশ্ন রাখতে চাই। সমবয়সী নেতৃত্ব অর্থাৎ পিয়ার লিডারশিপ সচেতনতা তৈরিতে আপনার কোন পদ্ধতিটাকে সব থেকে বেশি কার্যকর মনে হয়েছে? একটি নির্দিষ্ট উদাহরণ দিয়ে আমাদের জানাতে পারেন যে তরুণদের উদ্যোগ সমাজে দৃশ্যমান পরিবর্তন আনতে পেরেছে। আচ্ছা,
তো কাজ করতে যে আমার যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি আগে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যদি আমরা কোনো একজন মানুষকে দিয়ে কোনো একটা কাজ করাইতে চাই যেখানে আমরা থাকবো না, তারপরও সে ওই কাজটি করবে, তার মাত্র দুইটাই পদ্ধতি আছে। একটা হচ্ছে সে হয়তো ভয়ে করবে, আর না হলে সে লোভে করবে। দুইটার যে কোনো একটা, হয় ভয় না হয় লোভ। তো ওই যে আমি গত 8 বছরে বিভিন্ন সেশন জয়েন করে একটা জিনিস সব জায়গায় বলে যে বইয়ে একটা চ্যাপ্টার আছে কিন্তু চ্যাপ্টার পড়ানো হয় না, চ্যাপ্টার স্টুডেন্টরাও পড়ে না। এখন যে প্রশ্নকর্তা আছে, প্রশ্নকর্তা যদি 10 থেকে 15 মার্কের কোয়েশ্চেন প্রত্যেক বছর ওই অধ্যায় থেকে দিত, তাহলে হয়তো বা আর কাউকে পড়ার জন্য বলা লাগতো না যে ওই চ্যাপ্টারটা পড়তে হবে। ঠিক একইভাবে খুলনা সিটি কর্পোরেশনে 12টি দলিত এলাকা আছে, দলিত জনগোষ্ঠী থাকে 12টি এলাকাতে এবং হরিজন জনগোষ্ঠী থাকে 3টি এলাকাতে। এই 15টি এলাকাতে আপনি যদি বাল্যবিবাহ বন্ধ করতে চান, তাহলে আপনার জন্য 1 মাসই যথেষ্ট। সেখানে আপনি একটি কমিটি করে তাদেরকে শুধুমাত্র ভয় ঢোকাই দিলেই হবে যে আপনি বাল্যবিবাহ দিতে পারবেন না, কিন্তু সেই কাজটাও এখনো হচ্ছে না। তো পিয়ার লিডারশিপের ক্ষেত্রে আমরা যদি আলোচনা করার ক্ষেত্রে বলি, এসআর এইচআর এর ক্ষেত্রে আবারও আমি বলবো যে গল্প বলার যে মেথড, এইটাই সবচেয়ে কার্যকারী। তবে গল্প বলার ক্ষেত্রে রেড অরেঞ্জ এবং দলিতের কাছে আমার একটাই সুপারিশ থাকবে যে আমরা যেন তরুণীদেরকে আর কি এসআর এইচআর লিডার তৈরি করতে পারি, যারা এলাকা ভিত্তিক যারা ইউথ আছে, বিশেষ করে মেয়েরা, এবং এজটাও যেন আমরা দেখি। কারণ আমি ধরেন আমার বয়স 23 বছর, আমি 20 থেকে 25 এই রেঞ্জের যারা আছে তাদের সাথে খুব ভালোভাবে আলোচনা করতে পারি। এরপর বাইরে কিন্তু যারা আছে তাদের সাথে আলোচনা করতে গেলে আমার একটু সমস্যা হয়, মানে সম্পূর্ণভাবে আমি কথা বলতে পারি না, সিনিয়র হোক বা জুনিয়র হোক। এই কারণে যখন আমরা পিয়ার লিডারশিপে যাব, তখন আমার মতে যে যুব তরুণীরা আছে, তরুণীদেরকে লিডারশিপে আনা, এসআরএইচআর লিডার তৈরি করা এবং গল্পের মাধ্যমে একটা তাদেরকে বোঝানো। ঠিক একই রকম ওই যে ক্রাইম পেট্রোলের যে বিষয়টা আছে যে থেকে নয় দেখে শিখুন, ঠিক একই রকম যে আরেকজনের যদি গল্প থেকে কেউ শিখতে পারে যে তার জীবনে কোন জিনিসটা পরিবর্তন করা প্রয়োজন, তাহলে আমার মতে বেটার হবে। অসংখ্য ধন্যবাদ প্রান্তকে। আসলে শেখার জন্য গল্পের বিকল্প আর কিছু হতে পারে না। খাতা কলমে প্র্যাকটিস করার থেকে যদি গল্পে গল্পে আমরা শিখতে পারি, এটা আরও বেশি ভালো হয় এবং তরুণ তরুণীদের জন্য শেখার একটা উৎকৃষ্ট মাধ্যম হিসেবে গণ্য করা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ প্রান্তকে গল্পে গল্পে আমাদের বিষয়গুলো তুলে ধরার জন্য।